আজকের গল্প পারলৌকিক। গল্পটি লিখেছেন বৈশাখী রায়। বাবার মোটা রজনীগন্ধার মালা পরা ফটোটার সামনে মাথা নিচু করে বসেই আছি আমি। কিছুতেই একটু জল আসছে না চোখে, অথচ পাশ থেকে পুরোহিত জেঠু ফুল, তিল, গঙ্গা জল ইত্যাদি ছেটাতে ছেটাতে নিচু গলায় বলছেন, পারলে অন্তত দুফোঁটা জল আনো চোখে মা, ওটুকু দরকার। আমি প্রাণপণে চোখ বুজে বাবার কথা মনে করার চেষ্টা করছি। মাথার মধ্যে কেমন ঝাপসা লাগছে সবটা। আমার স্মৃতিভ্রম হলো নাকি? আশেপাশে বসা আত্মীয়রা উৎসুক হয়ে চাতকের মতো আমার দিকে তাকিয়ে আছে। কখন দুফোঁটা জল পড়বে আমার চোখ থেকে, এই আশায় নতুন পাট ভাঙা শাড়ির আঁচলটা অকারণেই গায়ে জড়িয়ে নিলাম একটু। অপ্রতিভ লাগছে আমার। এত চেষ্টা করছি, তবুও এতটুকু জল আসছে না কেন চোখে? অথচ আমি তো ভালোবাসতাম বাবাকে, অন্তত এতদিন তো তাই জানতাম। যদিও চোখের জলের উপর ভালোবাসার গভীরতা নির্ভর করে নাকি জানা নেই আমার। অবশ্য ঘাট কাজের দিনও প্রায় একই অবস্থা হয়েছিল আমার। পাশাপাশি বসেছিলাম আমি আর জ্যাঠতুতো দাদা। সামনের কলা পাতায় আতপ চাল, ঘি, কালো তিল, কলা ইত্যাদি রাখা। মা পই পই করে বলে দিয়েছেন, ঘি ইত্যাদি দিয়ে আলো চালের মণ্ড যেন আমিই মাখি। বাবার আত্মাকে আমি যেন পিণ্ডদান করি। যদিও প্রায় সবারই আপত্তি তাতে। বংশের কুলপ্রদীপ থাকতে ভিন গোত্রের মেয়ের হাতে তিল জল নিলে নাকি আত্মা কাজ ছাড়া হবে না। সবার প্রশ্নের উত্তরেই মৃদু হেসেছি আমি। যারা বেঁচে থাকতে সামান্য ওষুধটুকু এনে দিতে পারেনি, তারা তিল জলে উদ্ধার করবে। তবে ওই দিনও দেখেছিলাম, সামান্য দুফোঁটা জলও পড়েনি আমার চোখ থেকে। দূর থেকে ভেসে আসছিল তুমুল কান্নার হল্লা। বিভিন্ন জ্ঞাতি কুটুমরা সব বাবার নাম ধরে মাটিতে গড়িয়ে পড়ে বলছিলেন, ছেলেটা বড় খাওয়ার শৌখিন ছিল গো, 5 পদ নইলে মুখে রুচত না। ওই খেয়ে খেয়েই তো সব কঠিন ব্যামোগুলো ধরল। আর আজ দেখো কি খাচ্ছে। আমি তখনও আলো চাল, ঘি, তিল চটকে মাখছি, ভাগ ভাগ করে রাখছি এক একটা মণ্ড। আমার গোটা তালু চ্যাট চ্যাট করছে ঘি কপ্পুর শান্তি জলে। তবে চোখ দুটো সেদিনও মরুভূমির মতো শুকনো খটখটে। ঘাট কাজ শেষ করে ওঠার সময় শুনি কেউ একজন বলছে, ওরে বাচ্চা আমার, দুফোঁটা চোখে জলও পেল না রে। সেদিনও সমান অপ্রতিভ হয়েছিলাম আমি। আচ্ছা, সবাই এত কাঁদছে, একা আমি কি আবেগ শূন্য? এমন তো ছিলাম না কখনোই। চাল, ডাল, তেল, মশলাপাতি, কাপড়, গামছা, ছাতা, চটি, ধুতি ইত্যাদির স্তূপের মধ্যে বসে মন্ত্র পড়ে যাচ্ছিলেন পুরোহিত জেঠু। হাতের কুশি দিয়ে শান্তির জল ছিটোচ্ছিলেন মাঝে মাঝেই। খানিকক্ষণ দম নেবার জন্যই হয়তো ফস করে বিড়ি ধরিয়ে বসলেন একটা। বাবার হাঁপানি টান উঠত মাঝে মাঝেই। বুকে পিঠে তেল মালিশ করতে করতে কাফের দলা না ওঠা পর্যন্ত কেসেই যেতেন মানুষটা। ধুলো ধোঁয়া সহ্য হতো না মোটেই। আমার হঠাৎ অস্বস্তি লাগছে খুব। শ্রাদ্ধকর্ম পুরো না হওয়া পর্যন্ত বিদেহী আত্মা নাকি আশপাশেই থাকে। তাদেরও কি কাশি হয় কি জানি। আমার অস্বস্তি লক্ষ্য করেই হয়তো পুরোহিত জেঠু তাড়াতাড়ি বিনিটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর শান্তি জল দিয়ে হাতটা ধুয়ে বললেন, মুখার্জিদা মোটে ধোঁয়া সহ্য করতে পারতেন না মা, আমারই ভুল। তারপর গলাটা একটু নিচু করে বললেন, আসলে গাঁ ঘরে সবাই হাউমাউ করে কান্না দেখতেই আদ্যশ্রাদ্ধের দিন হতে দেয় মা। ছাড়ো, তুমি হাতে গেও তো দেখি, কুষ্টা পড়াই। ওনার মুখাগ্নি কিন্তু মানুই করবে। উঠোনে তখনও বাবার সদ্য মৃত দেহটা শায়িত। একটু আগেই বাবার গালে কপালে হাত ছুঁয়েছি আমি। গরম এখনো। দেখে মনে হচ্ছে এখনই উঠে বসবে, বলবে, মানু, আমার ইসুপগুলির ভুসিটা তোর মা কোথায় রাখলো বলতো, খুঁজেই পাই না। অথচ মা আমাকে বলছেন মুখাগ্নি করতে। বাবার মৃত্যুর পর থেকেই মা হঠাৎ করে কেমন যেন বিদ্রোহী হয়ে উঠেছেন। অথচ আমি জানি মা কি তীব্রভাবে পুত্র সন্তানের কামনা করতেন। জন্মের বহু বছর পরও সেভাবে আমাকে আদর করেননি কখনো, কোলেও নেননি। বহুবার বলেছেন উনি স্বপ্নে দেখেছিলেন ওনার কোল আলো করে গোপাল ঠাকুর আসবে, আর এলো এক চ্যাংমুড়ি কানি। সেই মাই এখন মেয়ের অধিকার নিয়ে সোচ্চার। বংশের প্রদীপ করে জ্যাঠতুতো দাদাকে নিয়ে কম আধিক্যতা তো করতেন না মা। অবাক হয়েছিলাম আমি। জ্ঞাতি কুটুমরা সব অনেক আপত্তি করেছিল, পাড়ার লোকেরাও। মা শোনেননি।
কিছুই বোঝানো যায়নি মাকে। আমি তো জানি মা কেমন বরাবরের একগুঁয়ে জেদি। কাজেই এরপর শ্মশানযাত্রীরা অবাক হয়ে দেখেছে এই প্রথম তাদের গাঁয়ের কোনো মেয়ে ছুঁয়ে আছে মৃতদেহ, অথবা অপটু হাতে মালসা করছে শ্মশানে বসে, কিংবা ভরা কলস নিয়ে প্রদক্ষিণ করছে সাজানো চিতা। আমার নিজের কাছে এসব আচার অনুষ্ঠান সত্যিই তেমন অর্থ রাখে না কোনো। মানুষের জীবৎকালে বরং তাকে যথাসম্ভব সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া উচিত। তবু যথাসম্ভব শ্রদ্ধার সাথেই পালন করছি সবটা। সত্যি, যদি বাবা তাতে শান্তি পান, পাক না। আমার তুচ্ছ বিশ্বাস অবিশ্বাসে কী বা যায় আসে। দিন 2 পরে সন্ধ্যার দিকে 1 কাপ চা হাতে বসেছিলাম একটু। আজ যেন সারা বাড়িতে আশ্চর্য নীরবতা। আসলে এই সময়টাই বাবা টিভি সিরিয়াল দেখত রোজ। হা হা করে চিৎকার করত খুব। মায়ের মুখঝামটাও খেত খুব। আজ সব চুপচাপ। মা কখন যেন এসে বসলেন পাশে। ধাক্কাটা সামলে নিয়েছেন অনেকখানি। যদিও চোখের পাটা ফোলা, কোলটা ভিজে ভিজে, তবু মনে হচ্ছিল মা সামলেছে অনেকটা। মায়ের খালি হাত দুটোর দিকে তাকাতে পারছিলাম না আমি। মুখ ঘুরিয়ে নিলাম তাই। মা দেখলাম বসলেন থেবড়ে। তারপর ধীরে ধীরে বললেন, তোর বাবা খেতে বড় ভালোবাসত মানু। আজীবন ছেঁড়া ধুতি রিপু করে পড়েছেন, কিন্তু বাজার থেকে মাছ এনেছেন 1 নম্বর। তার শ্রাদ্ধ শান্তিতে বৈষ্ণব বা বামুন কাটুরে জ্ঞাতি কুটুম্ব খাওয়ানোতে কোনো খামতি রাখিস নে মা। মায়ের হাতে দেখি একটা টাকার বান্ডিল। না গুনেই বুঝলাম ওতে কম করে হলেও 1 লাখ খানেক টাকা আছে। মাকে বলতেই পারতাম এসব নিষ্প্রয়োজন। লোকে আজ খাবে, ঢেকুর তুলবে, তারপরেই বলবে মাছটা পচা, দইটা বাসি। এসব কথা বোঝানো যায় না, ঠেকে শিখতে হয়। আমার জেদি এবং একগুঁয়ে মা এত চড়াই উতরাই দেখার পরও শিখতে পারেননি এগুলো। আমার বা আমাদের পুঁজির স্বল্পতার কথা ভালোই তো জানি আমরা। জানি এটুকু রেখে দিলে কাজে লাগবে অনেক। তবু এই যে নিজের শেষ সম্বলটুকু উজাড় করে প্রিয়জনের শেষ যাত্রায় পাথেয় তৈরি করা, এর মধ্যে শান্তি আছে অনেক। সদ্য সব হারানো বৃদ্ধাকে এই সুখটুকু থেকে বঞ্চিত নাই বা করলাম। টাকাটা তাই হাত বাড়িয়ে নিয়েই নিলাম আমি। মায়ের খসখসে শক্ত অল্প বলিরেখা জীর্ণ হাতে ছোঁয়া লাগলো একটু একটু। দোনামোনা করে মায়ের হাত দুটো ধরলাম আলতো করে। ভরসার মতো করে এই প্রথম হয়তো ধরলাম মায়ের হাত। স্পর্শটুকুর দরকার ছিল হয়তো মায়ের। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল এতক্ষণে। আর আমি হাত বোলাতে লাগলাম আমার গর্ভধারিণীর মাথায়, কোমরে, এলো চুলে ছড়ানো পিঠে। আজ এই মুহূর্তে আমি মা হলাম। মা এখন ছোট্ট মেয়ে। জানি সামলে নেব সবটা। শুধু অসুবিধা হলো আমার কান্না পাচ্ছে না একটু। আচ্ছা, আমি কি পাথর হয়ে গেলাম? শ্রাদ্ধ শান্তি ভালোভাবেই মিটে গেল গতকাল। আমাদের বাড়িতে বিশ্রামের দিনে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন আর সন্ধ্যায় নাম গানের আয়োজন হয়। আমি যতদূর সম্ভব যোগাযন্ত্র করেছি। সত্যি বলতে পাড়া গাঁয়ের লোকের অভাব নেই তেমন, কিন্তু কাজের সময়টা সব কোথায় যে হাওয়া হয়ে যায়। এই কিছুদিন আগে কাকার ছোট ছেলেকে বলে কয়ে পাড়ার নিমন্ত্রণপত্রগুলো বিলি করিয়েছি। বাড়ির কাজ তো ওরও, তবু একটু ঘুরে ঘুরে গঙ্গা লেখা কাগজটা দেওয়ার জন্য আমার থেকে হাত খরচ চেয়ে নিয়েছে। হাসি পায় আমার। কাকা তাও দূরের আত্মীয় বন্ধুদের বাড়িগুলো ম্যানেজ করে দিচ্ছেন, এই অনেক। খাতাপত্র নিয়ে বসে গত কয়েকদিনের জমা খরচের হিসাব লিখছিলাম আমি। অবশ্য জমা বলে তো কিছুই নেই, সবই খরচ। মা হাতে দিয়েছিল 1070 মতো। আমার নিজস্ব কিছু জমানো টাকা আছে 1020 মতো। ঘাট কাজে শাড়ি, জামা, নানা সামগ্রী, ব্রাহ্মণ খরচ দিয়ে গেল 1005। শ্রাদ্ধ শান্তির দিন তো পুরোহিত জেঠু মাসকাবারির হিসেব নিয়ে হাজির। তেল, নুন, চিনি, গামছা, কাপড়, জামা, মশারি, তোষক, মায়ে একটু সোনা রূপও চাই। তাতেও গেল 1015। আজ ব্রাহ্মণ ভোজন আর পালাগান মিলিয়ে 9 করেও 1005 খসবে। হাতে বাকি কি আর থাকে? নিমন্ত্রিতদের সংখ্যাটা কাটছাট করেও 200 কম করতে পারলাম না। শাখায় পোশাকায় জ্ঞাতি কুটুম্ব তো কম নেই। পার প্লেট 400 করে ধরলেও 80,000 তো এখানেই পড়ছে। এছাড়া প্যান্ডেল, জল, পরের দিন যেসব আত্মীয়রা থেকে যাবেন তাদের খাওয়া দাওয়া। সত্যি বলতে খরচের গাছপাতও থাকছে না কোনো। মা দেখি ধীরে ধীরে পাশে এসে বসলো। হাতে দুটো সরু সরু চুড়ি পরেছে আজ। শাড়িটা হলদেটা হলেও সাদা নয়, স্বস্তি পেলাম একটু। বাবাকে দেখতাম পুজো বা পয়লা বৈশাখে মায়ের জন্য চওড়া লাল পাড়ের শাড়ি আনতে। কখনো সখনো কেয়া পাতায় জড়ানো জুঁই ফুলের মালা,
সেদিন হয়তো মা বাবার বিবাহবার্ষিকী। মা লজ্জা লজ্জা মুখ করে সাজত একটু। মোটা শাঁখা পলা, টানা সিঁদুর, খোঁপায় ফুল। বাবা এই সেদিনও অপলকে দেখত মাকে। মায়ের এমন খালি হাত শূন্য স্মৃতি দেখলে খুব রেগে যেতেন বাবা নিশ্চয়ই। মা দেখে ইতস্তত করছে একটু, কিছু বলতে চাইছে, পারছে না হয়তো। খানিকটা জোর এনেই শেষে বলল, তোর বড় জ্যাঠামশাই বলছিলেন মুখার্জি বাড়িতে পাত পড়বে, আর তাতে গলদা চিংড়ি পড়বে না, এ কেমন কথা? বলছিলাম মানু, পার্শ্বে বাদ দিয়ে চিংড়ি করলে কি খরচ কি খুব বেড়ে যাবে? আমার তো একটা ফিক্সড ডিপোজিট আছে, তাহলে সেটা ভাঙাতাম। এখন নয় ধার দেনা করে। শেষ করতে পারল না মা। আসলে জেঠু 2-3 বার আমার কাছে গলদার কথা বলেছিলেন, আমি এড়িয়ে গিয়েছিলাম, তাই মায়ের মাথায় ঢুকিয়েছেন চিংড়ি নিলে 9 করেও প্লেট প্রতি 200 বাড়বে। আমি বুঝি না, একটা মানুষ মরে গেলেও একটা পরিবার সর্বশান্ত হলেও কি গলদা বাগদা খেতেই হয়? আড়ম্বরটাই হয়তো আজকাল সব। মা চুপ করে দাঁড়িয়েছিলেন। আমার স্বামীর কাছে হাত পাতলে হয়তো আমি পেয়ে যাব সব টাকাই, কিন্তু আমার বাবা বড় অভিমানী মানুষ ছিলেন। মাসের শেষে জুতোর অর্ধেক ছিঁড়ে গেলেও তাই পরে অফিসে যেতেন, কখনো 1 পয়সা ধার বাকিতে থাকতেন না। সেই মানুষটার পারলৌকিক কাজে আমি যদি তার জামাইয়ের সাহায্য নিই, খুব কি খুশি হবেন তিনি? জানি খুশি হবেন না, অথচ মা যে বড় ভরসা নিয়ে এসেছেন। এই প্রথম হয়তো পেটের মেয়ের উপর ভরসা করছেন, তাকে ফিরিয়ে দেব পারবো আমি? মায়ের দিকে ফিরে সামান্য হেসে বললাম, এখনই ক্যাটারারকে ফোন করছি, গলদার ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মা হয়তো আমার সামান্য দোনামোনা ভাবই আশা করেছিলেন, থমকে গেলেন তাই। তারপরেই স্বস্তি পেলেন অনেকটা। একটু শ্বাস নিয়ে বললেন, এফডিটা তাহলে ভাঙার ব্যবস্থা করিস মানু, আমি শৈশবত করে দেব নাই। বারণ করে দিলাম মাকে, ওইটুকুই তো শেষ সম্বল মায়ের, ওই সামান্য পুঁজিতে আর হাত দিতে দেব না আমি। কখন কি লাগে ঠিক আছে, কিন্তু বাকি টাকাটা জোগাড় করি কিভাবে? কার কাছে ধার চাইব? নবৌদি বলেছিলেন কোনো ব্যাংক থেকে নাকি ক্ষুদ্র ঋণ দেয়, কথা বলবো নাকি? আচমকা হাসি পেল আমার। যার জন্য এসব করা তার বরাদ্দ তো ওই আলো চাল আর ঘি। তবু অতিথি কুটুম মানতে হবে। সমাজে নাক উঁচু করে চলতে গিয়ে যদি পিছনের কাপড় ফেঁসে যায়, যাক না। আচমকা মনে পড়ল বিয়ের সময় বাবা আমাকে একটা কঙ্কন দিয়েছিলেন, পুরোনো আমলের খাঁটি জিনিস। কখনো পরা হয়নি ওটা। শোবার ঘরের আলমারিতে বাবার লকারেই রাখা আছে কঙ্কনটা। আজ অনেক দিন পরে লকার খুলে বের করলাম লাল কাপড়ে মোড়া ভারী জিনিসটা। পালিশ একদম তেমনি আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম একটা। বাবার জিনিসেই বরং বাবার কাজটা হোক, লোকের কাছে হাত পাতার থেকে বরং এই ভালো। আমার জায়গায় বাবা থাকলেও তাই করতেন, আমি নিশ্চিত জানি। নিজের বাবাকে এটুকু অন্তত আমি চিনি। কঙ্কন দুটো শাড়ির আঁচলে জড়িয়ে বেরিয়ে পড়লাম তখনই। রাতের মধ্যে চিংড়ি না এলে সকালে রান্না করতে দেরি হয়ে যাবে তো। সব কাজ ভালোভাবেই মিটে গেল অবশেষে। 2-1টা এদিক সেদিকের ঘটনা ছাড়া তেমন কোনো গোলযোগ হয়নি তেমন। প্রায় সবাই খাবারের প্রশংসা করেছেন। হয়তো মানও রক্ষিত হয়েছে মুখার্জি বাড়ির। পাড়ার মহাকুঁচুটে মুখটাও সেদিন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে গিয়েছেন। আমার কাছে তো এইটুকুই প্রাপ্তি। বাকি আড়ালে আবডালে কে কী বলল তা নিয়ে ভাবনা চিন্তা বহুদিন আগেই ছেড়ে দিয়েছি। নিমন্ত্রিতদের ভিড় গত 2 দিনে কমতে কমতে বাড়ি আজ পুরোই ফাঁকা। এতদিনের যজ্ঞী বাড়ির হাঁক ডাকা এখন নিস্তব্ধতায় পরিণত হয়েছে। এতদিন রোজ নিয়ম করে হিসাব নিয়ে বসতাম, ফোন করতাম নানা জায়গায়। হাজার কাজের আছিলাই ভুলে থাকতাম অনেক কিছু। আজ হাতে কাজ নেই, মনটা ভারী হয়ে আসছে মাঝে মাঝেই। বাবার ছবিটা বসার ঘরের দেওয়ালে টাঙিয়ে দিয়েছি। বেশ বড়সড় বাঁধানো ছবি, সুন্দর পালিশ করা কাঠের ফ্রেম চারদিকে। বাবা বসে আছেন নিজের প্রিয় আরাম কেদারায়, পরনে সাদা পাঞ্জাবি, পাশে শরৎ রচনা বলি বঙ্কিম রচনা সমগ্র। ওইটুকুই শখ ছিল বাবার। কখন যেন মা পাশে এসে দাঁড়িয়েছেন, কাঁধে হাত রাখতে আলতো হাসল। কষ্ট পাস না মানু, তোর বাবা ভালোই আছেন ওপরে। রোগে ভোগে কম কষ্ট তো পাচ্ছিলেন না, তার চেয়ে বরং এই ভালো। মা সামলে নিয়েছে পুরোই। ঝড় ঝাপটা পেরিয়ে অনেকটাই সুস্থ লাগছিল মাকে। আমিও হাসলাম একটু। জানি যারা চলে যায় তারা পুরোপুরি চলে যায় না, এদিক ওদিক থেকে যায় ঠিক। মা একটু ইতস্তত করছিলেন, তারপর বললেন, জানিস তোকে বলা হয়নি,
তোর বাবা এসেছিলেন একবার, আমি স্পষ্ট দেখলাম কেমন হাসি হাসি মুখ, আর চেহারা যেন ফেটে পড়ছে। কেমন সুন্দর একটা গন্ধে ভরে গিয়েছিল ঘরটা। তুই তখন শ্রাদ্ধের কাজে ব্যস্ত। হঠাৎ দেখে কাশছেন খুব। তারপরে একটু সামলে নেই কেমন মিহিসরে বললেন, মেয়েটা আমার লাকে এক, ওর কদর করো প্রতিমা। আমি অবাক হলাম একটু। শ্রাদ্ধের দিন পুরোহিত জেঠু বিড়ি খাচ্ছিলেন খুব, তাই কি বাবা কাশছিলেন? মা দেখি পায়ে পায়ে এগিয়ে এলেন কাছে, আমার চিবুকে হাতটা রেখে বললেন, কিভাবে একা সামলালি মা, এ যে 10-এর অসাধ্যি কাজ। তারপরে একটু দম নিয়ে বললেন, তোর বাবা বারবার বলতো রে, ছেলেতে মেয়েতে তফাৎ করো না প্রতিমা। খারাপ হলে দুটোই খারাপ, ভালো হলে দুটোই ভালো। আফসোস কি জানিস, আমার সেটা বুঝতেই এতদিন লেগে গেল রে। আমি চুপ করেই ছিলাম। বাবা মায়ের কাজ আমি তো করবই, তাতে আর নতুন কি। তবে নতুন বলতে মায়ের এই ভালোবাসাটুকু, এটুকু পেতে এক জন্ম লেগে গেল আমার। মা আলতো করে হাত রাখলেন চুলে, হাত আস্তে আস্তে ছুঁয়ে যাচ্ছে কাঁধ বা পিঠ। স্নেহ মায়া মমতা মাখনে স্পর্শটুকুর বড় কাঙাল ছিলাম আশৈশব। জুলজুল চোখে দেখতাম মা আদর করে ভাত খাইয়ে দিচ্ছে খুড়তুতো দাদাকে। আমি এলোমেলো হাতে না খেয়ে উঠে গেলেও দেখাচ্ছিল না কেউ। আজ এই মধ্য 30-এ দাঁড়িয়ে আমি বাচ্চা মেয়ের মতো আদর খাচ্ছিলাম মায়ের। অচেনা স্বাদে ভরে উঠছিল মন। বাবা কতবার বলেছে মাকে, মেয়েটাকে একটু যত্ন করো প্রতিমা, পেটে তো ধরেছ। আজ বাবা থাকলে বড় আনন্দ পেতেন। বাবার ফটোর দিকে তাকালাম। মনে হলো হাসি হাসি মুখে তাকিয়ে আছেন আমার দিকেই, আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটু চোখ টিপে বলছেন, দেখলি তো মানু, কেমন নেই হয়ে গিয়ে তোদের মা মেয়েকে মিলিয়ে দিলাম। নে বাপু, তোরা এখন আমে দুধে মিশে গেলি তো, আমি এখন আটি। বাবা সেই উদাত্ত কণ্ঠের গম গম হাসি স্পষ্ট শুনতে পেলাম আমি। মা কি শুনতে পাচ্ছে না কিছু? আমি কাঁদছিলাম। বাবার মৃত্যুর প্রায় এক পক্ষকাল পরে মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিলাম আমি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।